আজিজ বেনজির আনার প্রসঙ্গে উত্তাল রাজনৈতিক অঙ্গন, চলছে সমালোচনার ঝড়। এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গত 15 বছরে অনেক আজিজ বেনজির তৈরি করেছে, তাদের অপরাধের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। অন্যদিকে ক্ষমতাসীনরা বলছে, ব্যক্তির দায় সরকারের উপর বর্তায় না। ক্ষমতাসীনরা দাবি করছে যে অপরাধী যতই শক্তিশালী হোক, তাদের শাস্তির আওতায় আনা হবে। যদি ক্ষমতাসীনদের দায় না হয়, রাষ্ট্রের দায় না হয়, সরকারের দায় না হয়, তাহলে দায় কার? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি, তাহলে দায় কার? আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। আছেন কাজী ফিরোজ রশিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক কো চেয়ারম্যান জাতীয় পার্টি। সেই সঙ্গে আরো আছেন গোলাম মাওলা রনির, রাজনীতি বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য। 3 জনকে আমন্ত্রণ জানাচ্ছি আগে আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি আসলে ক্ষমতাসীনরা দাবি করছে যে ব্যক্তির দায় কেন সরকারের উপর বর্তাবে, তাহলে দায় কার? দায় এখানে আমার, ফিরোজ ভাইয়ের, জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তার, এবং কিছুর যেহেতু আপনি অনুষ্ঠান উপস্থাপনা করছেন, এই ধরনের একটা প্রশ্ন কেন করলেন, আপনারও দায় নিতে হবে কম বেশি। এর কারণ হলো উই আর রেসপন্সিবল সিটিজেন। দায় এবং দায়িত্ব এটা খুব বাংলা ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। দায় এবং দায়িত্ব নেওয়ার জন্য যে ধরনের যোগ্যতা দরকার, যে ধরনের নেতৃত্বের গুণাবলী দরকার, যে ধরনের অনেস্টি দরকার, ওটা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে দেখা যাচ্ছে জন্মদাতা হয়েও অনেক পিতা বলে যে তোরে আমি জন্ম দেই নেই। অনেক মা গর্ভধারণ করে কিন্তু সন্তান প্রসবের পরে ডাস্টবিনে ফেলে যায়। তো এখন মূল ব্যাপার হলো যে বাংলাদেশের টোটাল সিস্টেমে সরকারের কথা বলছে, যারা বিপদে পড়ছে তারা বলছে, কিন্তু মূল ব্যাপার হলো ডক্টর আনিস, ডক্টর আজিজ এবং ডক্টর বেনজির। দীর্ঘ সময় তাদের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ছিল। এটা হলো আম দুধের মতো সম্পর্ক, পোলাও কোরমার সম্পর্ক। পোলাও এবং ঘিয়ের সঙ্গে যখন মিশে যায় একত্রে, আপনি চেষ্টা করলেও ঘি আর পোলাও আলাদা করতে পারবেন না। দেখো দীর্ঘদিন, সে 2009 থেকে একেবারে এখন যে কথাবার্তা হচ্ছে তার আগ পর্যন্ত আমের সঙ্গে দুধ যেভাবে মিশে, পোলাওয়ের সঙ্গে ঘি যেভাবে মিশে, কিংবা পাকস্থলীর মধ্যে আপনি খাওয়ার পর খাদ্য যখন পাকস্থলীর মধ্যে একসাথে হজম হতে থাকে, উলট পালট হতে থাকে, তখন প্রতিটা খাদ্যর সঙ্গে অন্য একটা খাদ্যের যে একটা মহব্বত তৈরি হয়। ভাত জিজ্ঞেস করে তরকারিকে, কিরে কেমন আছিস। তো এইরকম ওই পেটের মধ্যে, নাড়ি ভুড়ির মধ্যে যে ধরনের একটা সম্পর্ক খাদ্যের, তদ্রূপ এই প্রশাসনের এক শ্রেণীর আমলা, আমি নাম দুজনকে বললাম না, এক শ্রেণীর আমলা, এই দেশের কিছু ব্যবসায়ী, এই দেশের কিছু রাজনীতিবিদ, তাদেরকে দেখে মনেই হয়নি যে কখনো যে এরা কি আওয়ামী লীগের, এরা সরকারের, নাকি এরা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী। তো এখন ঘটনা যখন ঘটে গেছে, তখন এই তাদের দায়িত্ব কে নেবে বলেন? আমাদের কেউ যদি আমাদের সমাজে যে কোনো অবস্থায় বর্জ্য ত্যাগ করার পরে সেদিকে ফিরে তাকায় না সাধারণত মানুষ, এটাই। আর যারা খুব ভদ্রলোক মানুষ, দায়িত্ববান মানুষ, তারা বলে যে হ্যাঁ, এটা মাই রেসপন্সিবিলিটি। তো সরকার যেহেতু তিনটি বিতর্কিত নির্বাচন করেছে, তো বিতর্কিত নির্বাচন করার পর তাদের যে নৈতিক শক্তি, এটা যে কোনো বিচারে এখন সেই নৈতিক শক্তিটা নেই। উপরে যতই বড় কথা বলুক না কেন, গণতান্ত্রিক যে ব্যাকবোন, মেরুদণ্ড, এটা এখন সরকারের নেই। এবং আপনি দেখেন যে আপনি মাথায় একটা লাশ বহন করে চলছেন, সারা দুনিয়ার মানুষ আপনাকে খুশি করার জন্য বলছে যে আপনি একটা পুতুল নিয়ে যাচ্ছেন, বা আপনি একটা ফুল নিয়ে যাচ্ছেন, ফুলের সাজি মাথায় করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি তো খুব ভালো করে জানেন যে আপনার মাথায় একটা মৃত লাশ, সেটা আনারের হোক বা অন্য কারোর হোক। তো সরকারের মাথায় তিনটি নির্বাচন, যে নির্বাচনটা পুরোটাই সাজানো, মিথ্যা, এবং সরকার যা বলে তার সঙ্গে দেশ এবং দেশের বাইরের কথার আকাশ পাতাল পার্থক্য। তো এই যে সত্যিকার অর্থে 2018 সনে কি হয়েছে, 2014 সনে কি হয়েছে, জাতীয় পার্টির এখানে একজন মহান নেতা আছেন, ওনারা কিছু জানেন, আমরা কিছু জানি, আমিও দলের সঙ্গে ছিলাম। তো রাজনীতির ভিতরে বাইরে অনেকগুলো পোলারাইজেশন হয়েছে। তো আমরা বাইরে থেকে যত না জানি রিয়াল ফ্যাক্ট, তার চেয়ে বেশি জানে হলো যারা দলের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এই গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো তারা জানে যে তাদের দুর্বলতা কোথায়,
রাজনীতির ক্ষেত্রে দুর্বলতা আছে, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে, টাকা নাই, শেয়ার মার্কেটের কি অবস্থা, দুর্দান্ত অবস্থা। এখন সব মিলিয়ে এই সকল সমস্যার মধ্যে থেকে দায়িত্ব নেওয়ার জন্য যে ধরনের শক্তি দরকার, ব্যাকবোন দরকার, সামর্থ্য দরকার, এটা এখন এনাদের নাই। আর দ্বিতীয়ত যারা ফ্রন্টলাইনে আসতেছে, জনাব ওবায়দুল কাদের, এমনি তার উপর অনেক চাপ গেছে। 1/11-এর সময় তাকে যে ধরনের চাপ দেওয়া হয়েছে, ও চাপ আপনার উপর পড়লে আপনি বেঁচে থাকতেন না। আপনি ওই সময় ছবিগুলো যদি জনাব ওবায়দুল কাদের ছবিগুলো দেখেন, আপনার খুব মায়া লাগবে। তারপর তার দুটো অসুখ হয়েছে। একবার তো সিঙ্গাপুরে একবার মরেই যাচ্ছিলেন, ওখান থেকে কোনো মানুষ ফিরে আসে না। ওই অবস্থায় কোনো মানুষ ফিরে আসলে তার কথাবার্তা ঠিক থাকে না। তারপর আবার দ্বিতীয় দফা তিনি অসুস্থ হয়ে গেলেন, দ্বিতীয় দফা অসুস্থ হয়ে গেলেন। এখন গ্রামে শুনছি তার 2 ভাই আছেন, তো 2 ভাইয়ের সঙ্গে তার গণ্ডগোল, সম্পর্ক ভালো না, তারা গালাগালি করে। এরপরে নোয়াখালীর এমপি ইকরামুল করিম, তারপর সে অন্যান্য যারা আছে, কারোর সাথে তার সম্পর্ক ভালো না। তো ফলে এই এতগুলো সমস্যার মধ্যে থেকে আবার যদি আজিজের সমস্যা নিয়ে তাকে প্রশ্ন করা হয়, এই বেচারার উপর একটা জুলুম হয়ে যায়। মানে আমাদের সাংবাদিক যারা ভাই আছেন তারা একেবারে নির্দয়, মানে এই ভদ্রলোকের দিকে না তাকাই অনেক সময় দেখেন ভদ্রলোক মেজাজ হারিয়ে ফেলেন, তো তাকে অনেক প্রশ্ন করা হয়। এই জন্য উনি আসলে তার সব কথা ব্যক্তিগতভাবে অত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন যে তাকে তার একটা সেক্রেটারি জেনারেল দরকার, বা মহাসচিব দরকার, বা সাধারণ সম্পাদক দরকার। তো এই লোকটা দীর্ঘদিন যাবৎ পার্টির সাথে আছে, রা করে না, সা করে না, ফো করে না, ফাঁস করে না, আচ্ছা ঠিক আছে থাকুক, আছেন। আর সাংবাদিকরাও তার কাছে যা আলাপ আলোচনা করি, কথার কথা এটা নিয়ে আমরা টকশো করি, কিন্তু সিরিয়াসলি ধরার কিছু। সেই জায়গা থেকে জনাব গোলাম মাওলা রনি ওবায়দুল কাদের কিন্তু অভিযোগ করেছে যে বিএনপি কালো চশমা পরে আছে, বিএনপির গলাবাজি বেড়ে গেছে, কারণ তারা মাঠের রাজনীতিতে ব্যর্থ এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ, তাই তারা হতাশ। না, এটাও উনি ঠিক বলেছেন, বিএনপি আসলেই কালো চশমা পরে আছে, কালো চশমা পরে আছে। কালো চশমা যদি পরে না থাকতো তাহলে এই সরকার যা কিছু করছে সাদা চোখে যদি বিএনপি দেখতে পারতো, এই রাস্তা গরম করে তছনছ করে ফেলতো আন্দোলন করে বিএনপির যে জনশক্তি। 2 নম্বর হলো যে বিএনপির মধ্যে যাদের বিবেকবোধ খুব বেশি, তারা যদি কালো চশমা না পরে পাওয়ারফুল চশমা পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পেত সব কিছু, তাহলে প্রথমেই দেখতো যে ওবায়দুল কাদের সাহেব ঘুমান কখন, খান কখন, বসেন কখন, তার বাসায় প্রতিদিন কত লোক তার সঙ্গে দেখা করতে যান এবং কয়জন লোকের সাথে তিনি দেখা করেন। এইটার মধ্যেই আওয়ামী লীগের গণতন্ত্রের একটা রূপ বিএনপি খুঁজে পেত। এবং বিএনপি যেই জায়গাগুলোতে কথা বলা দরকার সেই কথাগুলোতে বলতে পারেন না বলেই বিএনপি আসলে কালো চশমা পরে আছেন। এবং এই কথা যেহেতু জনাব ওবায়দুল কাদের এখন বিএনপির মুখপাত্র, আমরা তাকে বানিয়েছি মুখপাত্র, এর কারণ হলো যে আমরা অনেক কথা বলতে পারি না, যেটা উনি বলে দেন, আমরা যেটা দেখতে পারি না উনি সেটা দেখে ফেলেন। এই জন্য উনি সাহস করে একটা সত্য কথা বলছেন, আমরা কালো চশমা চোখে পরে আসি। এজন্য বিএনপির পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। পরবর্তী অংশে আবারও ফিরছি। জনাব ফিরোজ রশিদ, একদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, আবার অন্যদিকে এমপি খুনের নেপথ্যে বেরিয়ে এসেছে চোরা কারবারির অভিযোগ। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে ক্ষমতার বলে কি অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছেন এত বড়, 2 জন বেনজির আহমদ, ডক্টর বেনজির আহমদ এবং ডক্টর আজিজ, একজন সেনাপ্রধান ছিলেন, একজন পুলিশের প্রধান ছিলেন। এই 2টি সংস্থাই কিন্তু রাষ্ট্রের সবথেকে শক্তিশালী সংস্থা, যারা আমাদের জানমালের দায়িত্ব নেয়, গোটা রাষ্ট্রের ভূখণ্ড তারা রক্ষা করে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তাদের কাঁধে। এই 2টি দেশের সংস্থার 2 প্রধানকে নিয়ে আজকে আলোচনা হবে, এটা আমাদের জন্য, সবার জন্য অত্যন্ত বিব্রতকর এবং লজ্জাজনক। এটা হওয়া উচিত ছিল না। মনে হচ্ছে যে কিছু একটা হওয়ার আগে আমরা একটা ক্যামেরা ট্রায়াল করে ফেলাচ্ছি। এই সমস্ত আলাপ আলোচনা, অনেক আলোচনা ছিল, কিছু মনে করবেন না। এই যে আজকেই আছে প্রথম আলোতে, চক্রে ঢুকে 4 সংসদ সদস্যের ব্যবসা রমরমা, এরা মাত্র 24,000 কোটি টাকা নিয়েছে, বেশি না। এরা এই কয়জন? একজন আমাদের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল পরিচিত, আর একজন বেনজির আহমদ, এই ঢাকার এমপি 10-এর, আর একজন হচ্ছে আমাদের দলের লেফটেন্যান্ট জেনারেল মাসুদ আহমদ চৌধুরী, আর একজন হচ্ছে নিজাম হাজারি। এরা এই যে মালয়েশিয়া লোক নেবে, সরকার তাদের 4 জনকে চুজ করছিল এবং এই 4 জনকে বলছিল যে তারা
78,990 টাকা করে শ্রমিক পাঠাবে, গরিব শ্রমিক। তারা চক্র, এই চক্র বানিয়েছে তারা, এখানে চক্র, ওখানে চক্র, এটা চক্র, 4 চক্র ঘুরানোর পরে তাদের যে দাঁড়িয়েছে অ্যাভারেজ 5,44,000 টাকা পার হেড। 4,20,000 টাকা বেশি। এই সমস্ত শ্রমিকরা বিদেশে যে কাজ পায় নাই, না খেয়ে আছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও কিন্তু এটাকে আনছে যে মালয়েশিয়া কিভাবে তারা জীবনযাপন করতেছে। এতে তারা মাত্র 24,000 কোটি টাকার বাণিজ্য করছে মাত্র। এখন এই আজিজ সাহেবের নিয়ে যে আলোচনা করবো, বেনজির সাহেব, আমরা যে জানতে পারতাম, গভর্নমেন্ট বলতো যে কত কোটি টাকার বাণিজ্য তারা করছে, তাহলে কিন্তু আমাদের সবার জন্য একটু করতে সুবিধা হতো। শুনি যে বেনজির সাহেবের 50টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করছেন। 50টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টোটাল 5 লাখ টাকা থাকে, তা এইটা তো কোনো টাকা না, স্কেল পকেটও থাকে মানুষের। আপনি যদি দেখবেন যে তার যে প্রপার্টি, এই প্রপার্টির যে দাম, তার সেইটা যদি সে ব্যাংক থেকে লোন আনে, আপনি বলতে পারেন যে ব্যক্তিগত ইনফ্লুয়েন্স খাটিয়ে, প্রভাব খাটিয়ে সে ব্যাংক থেকে লোন নিচ্ছে, সেটা নিতেই পারে, অনেকেই নেয়। অথবা ভুয়া দলিল দিয়ে অনেকে নিচ্ছে, দেশে ব্যাংক আজকেও আছে, ভুয়া দলিল খাটিয়ে লোন নিচ্ছে। জনতা ব্যাংকের, নাগরিক ব্যাংকের একজন সাসপেন্ড হয়ে গেছে। তো বেনজির সাহেবের তারপরে আমরা তাকে নিয়ে আলোচনা করি। এই যে আজকে তারপরে আমি দেখাবো, দেখেন এই মাত্র 532টি বাড়ি, এই বাড়িগুলো সমস্ত হচ্ছে এই সে দুবাইতে। 22 সালে 23 সালে 532টি বাড়ি দুবাইতে। এইটা ধরেন আপনার একটা, আমার একটা, ওনার একটা, এই আমাদেরই বাঙালি, সব বাঙালি, বাইরে কেউ না, কাউকে আইডেন্টিফাই করেনি। আইডেন্টিফাই যে সোজা, কারণ দুবাইতে যে আপনি জিজ্ঞেস করবেন, স্টেট এজেন্ট বলে দেবে কার কয়টা বাড়ি আছে। আইডেন্টিফাই তো সরকারের কাছে আছে, রাইট? সরকার কমিটি আমি কিছু জানি না, তো হবে না। তো এইখানে আজিজ সাহেবের কতগুলো বাড়ি আছে আমরা জানতে চাই, বা বেনজির সাহেবের, যাদের আজকে আপনি মূল আলোচনাটা বাদ দেন। এইটা এই যে একটু আগে মূল যে প্রশ্নটি ছিল যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি বাহিনীর সাবেক প্রধানদের এমন নজিরবিহীন দুর্নীতি সমাজকে কি বার্তা দেয়? এইটা নজিরবিহীন দুর্নীতি হয়েছে কিনা, দুর্নীতি যখন প্রমাণ হবে, আমাদের অ্যাপিলেট ডিভিশনের সর্বোচ্চ আদালতের বিচারপতি এখানে আছেন, শামসুদ্দিন মানিক সাহেব, উনি এইটা বলবেন। সর্বোচ্চ আদালতে একজন যে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে কখনো আমরা বলতে পারি। তার মধ্যে অভিযোগ আছে, আমরা বললাম হ্যাঁ একটা অভিযোগ উত্থাপিত হয়েছে, এইটা অত্যন্ত লজ্জার, দুঃখজনক। এবং সবচেয়ে বড় কথা কি, যেটা গোলাম মোল্লা উনি বললেন, যে এখন তারা যাদেরকে তারা সাহায্য সহযোগিতা করছে, তারপর আমাদের দায়িত্ব নেবো না, আমরা কিছু জানি না, একদম তার ধস তসিবতা। এবং কি বলবো, যে সমস্ত লোকরা বলছেন তাদের বিরুদ্ধে যে কত অভিযোগ আছে, এই সমস্ত দেশটা তো পীর দরবেশে খেয়ে ফেলেছে সব। তারা বলে যে না আমরা কোনো দায়িত্ব নেবো না। আরে বাবারে, দায়িত্ব নেবেন না, আপনাদের দায়িত্ব তো তারা একসময় নিছিল। কোন পীর দরবেশটা খেয়ে ফেলেছে দেশ? আরে আপনি, আমি, আমরা কার নাম নাম কই তো বলতেছি না, পাবলিক বুঝবেন। এখন এই যে সুদের, আমাদের যে সুদ দেশে গভর্নমেন্টও তো এখন দেউলিয়ার পথে, বাজেটে সুদ দিতে হবে 1.5 লাখ কোটি টাকা, 1,28,000 কোটি বাড়াইছে গেল এইটা। আপনি আরেকটা দেখেন, কয়টা আপনাকে বলবো, মামলা আটকে পড়ে আছে 85,000 কোটি টাকা খেলাপি ঋণ, অর্থাৎ আমরা ঋণ নিচে দেই নাই। এখন এই সমস্ত ধরবেন না, এইটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই বেনজির সাহেবের আর এই ছোট জিনিস ধরবেন, তারা কি কি অপরাধ করছে। আমি ধরে নিলাম তারা অপরাধ করছে, কিন্তু একটি কথা মনে রাখবেন, আজকে গণতন্ত্রের পথে মূল বাধা কি জানেন? মূল বাধা হচ্ছে বিবেকবান লোকগুলো সব বিবেকহীন হয়ে পড়েছে আজকে। আচ্ছা, আমরা এর পেছনে কি কারণ সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি, বিস্তারিত পরবর্তী অংশে এসে শুনবো। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বারিক। যেমনটি আসলে বাম গণতান্ত্রিক জোট বলছে যে আজিজ বেনজির আরারের ঘটনায় দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতির চেহারা ফুটে উঠেছে, আসলেই কি তাই? আমি শুরুই করছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের মন্তব্য দিয়ে। উনি বলেছেন 15 বছরে অনেক বেনজির তৈরি করেছে এই সরকার। আমার প্রশ্ন, তারা তো আরো বেশি সময় রাজত্ব করেছে, তাদের সময়ে কত বেনজির তৈরি হয়েছে সেই ফেরস্তি কি উনি দেবেন? নিশ্চয়ই তার থেকে অনেক বেশি বেনজির তৈরি হয়েছে তাদের 25 বছরের শাসনামলে। সুতরাং এই কথা কিন্তু এই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখে পোষায় না। আর এখানে একটি কথা যেটা ফিরোজ ভাই সুন্দর করে বলেছেন, এবং
গোলাম মাওলানা রনি সাহেব, উনি উইটি মানুষ, উইট দিয়েই কথা বলেন, পেটের ভিতরে তেল, নুন, ঘি, মশলা ইত্যাদি সব মিশিয়ে কিভাবে কি হয় সেই কথাগুলো বলেছেন। এখানে একটি কথা হলো, সরকারকে আমরা দুভাগে ভাগ করতে পারি এই অর্থে। এক হলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার ক্যাবিনেট, আরেক হলো যারা এই ক্যাবিনেটের আজ্ঞা বহন করে, অর্থাৎ আমলারা। এখন প্রধানমন্ত্রী বলেন বা তার মন্ত্রিসভার সদস্যরা বলেন, তাদের পক্ষে কিন্তু কে চুরি করছে কে ডাকাতি করছে এটা জানা কিন্তু সবসময় সম্ভব নয়, তাই না? এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলতে পারবেন না যে তার অধীনস্থ কর্মকর্তা পুলিশের আইজি উনি কোথায় দুর্নীতি করছেন, কোথায় চুরি করছেন ইত্যাদি। কারণ এবং এটা কিন্তু তার কাজও নয়। কাজ হলো, এই কাজের জন্য সরকার অন্তত দুটি সংস্থা তৈরি করেছে। এক হলো দুর্নীতি দমন কমিশন, আরেক হলো বাংলাদেশ ব্যাংক। এখন তারা যদি এগুলো ধরতে না পারেন, এগুলো তাদের ব্যর্থতা এবং দোষ নিশ্চয়ই তাদের উপরে পড়বে। অনেকে হয়তো বলবেন যে দুর্নীতি দমন কমিশনও তো চাপের মুখে থাকে, সরকারি চাপ। দুর্নীতি দমন কমিশনের কিন্তু চাপের মুখে থাকার কোনো কারণ নেই। এটি একটি স্বশাসিত সংস্থা, স্বায়ত্তশাসিত নয়, স্বশাসিত সংস্থা। এই সংস্থাকে পূর্ণ, যদিও এটি সাংবিধানিক সংস্থা নয়, কিন্তু অন্যান্য সাংবিধানিক সংস্থার মতোই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এর যিনি চেয়ারম্যান আছেন বা অন্যান্য কমিশনাররা আছেন, তাদের কিন্তু সরানো যায় না। ঠিক সাংবিধানিক পদের যেমন সুপ্রিম কোর্টের বিচারপতি বা নির্বাচন কমিশনের সদস্যগণ, তাদের যেমন তাদের সরাতে যেই পন্থা অবলম্বন করতে হয়, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং চেয়ারম্যানকে সরাতে একই পন্থা অবলম্বন করতে হয়। সেখানে দুদকের দায় দেখছেন আপনি, কিন্তু ব্যর্থতা। তারপরে আরেকটা বলি, বাংলাদেশ ব্যাংক বেশ কয়েক মাস আগে সুপ্রিম হাইকোর্টের একজন বিচারপতি বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংক ওই লুটপাটের সাথে জড়িত রয়েছে। কথাটি কিন্তু ভুল নয়। বাংলাদেশ ব্যাংকে একটি অফিসারই রয়েছেন যার কাজ হলো আপনার এই মানি লন্ডারিং পরীক্ষা করা এবং দেখা তারা কি করলো, বুঝলেন? এখানে আমি সরকারের ক্যাবিনেট বা সরকার প্রধানের কোনো দায় আমি দিতে রাজি নই, এই জন্য যে এগুলো তাদের কাজ না, তাদের পক্ষে এগুলো সম্ভব না। যাদের পক্ষে সম্ভব ছিল বা এখনো আছে তারা কি করলো, সেটি আমার প্রশ্ন। আর সেখানে আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে আমরা বেনজির আহমেদের যে দুর্নীতির ফিরিস্তি দেখেছে বা সম্পদের যে তালিকা দেখেছে, সেটি তো আসলে আলাদিনের চেরাগের মতো ঘষা দিয়ে একদিনে হয়ে যায়নি। দিনের পর দিন তিনি ক্ষমতার অপব্যবহার করে সেগুলো তৈরি করেছেন। তাহলে পদে থাকা অবস্থায় তাকে কেন চিহ্নিত করা গেল না? সেই দায় কি সরকার কোনোভাবে এড়াতে পারে কিনা? প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে, বিরতির পরে শেষ করব। প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যে আলোচনায় আমরা ছিলাম যে পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যে দুর্নীতি চালিয়ে গেল, এর জন্য রাষ্ট্রের উপর দায় বর্তায় না? আপনি যে প্রশ্নটি জিজ্ঞেস করেছিলেন যে এটা তো একদিনে হয়নি, তো আপনারা মানে গণমাধ্যম কি করলেন? তারা কি তাদের দায়িত্ব ছিল না জানিয়ে দেওয়ার যে বেনজির বা যেই নজিরই হোক না কেন তারা দুর্নীতি করছে? কারণ দুর্নীতির তথ্য কিন্তু গণমাধ্যমের মাধ্যমে উঠে এসেছে। না, উঠেছে তো অনেক পরে। আপনার প্রশ্ন হলো একদিনে তো হয়নি, সত্যি একদিনে হয়নি। তো এই তথ্যগুলো যদি আপনারা ধরে, মানে গণমাধ্যম একা, শুধু গণমাধ্যমকে দোষ দিচ্ছি না, সকলকেই, যাদের, কারণ গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ অঙ্গ, তাই না? তাদের বিরাট দায়িত্ব রয়েছে। কিন্তু এরা যদি আপনার এগুলো নজরে আনতো, সরকার মানে ওই সরকারের ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রী সহ তাদের নজরে আনতো, স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনতো, তাহলে তারপরে যদি তারা আপনার তার কোনো অ্যাকশনে না যেত তাহলে দোষ দিতে পারতেন। কিন্তু সেটি তো হয়নি। এবং অন্যান্য যে দুটি সংস্থার কথা বললাম, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য, তারা যদি না এনে থাকে সরকারের নজরে, এটা ধরেন আমি একটা এক্সাম্পল দিই, একটা খুব বিশাল
ডিপার্টমেন্টাল স্টোর, সেই স্টোরে কি অনেকেই চুরি করছে, কিন্তু কে করছে না করছে এটা কি সেই এমডির বা চেয়ারম্যানের পক্ষে জানা সবসময় সম্ভব? সবসময় সম্ভব নয়। এবং এইখানে আরেকটি যেটা ফিরোজ ভাই বলেছেন যে কথাটি, আমলাদের উপর তো তাদের তো দোষ থেকে মুক্তি দেওয়া যায় না। এখানে আরেকটি কথা বলতে হয় যে যাদের বিরুদ্ধে দুর্নীতি মোটামুটি প্রমাণিত হয়েছে তাদের কিন্তু এই গত ক্যাবিনেট থেকে বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে লোটাস কামাল অন্যতম। আজকে দেশের যে আর্থিক দুরবস্থা, সেটির জন্য কিন্তু লোটাস কামাল বহুলাংশে দায়ী। এবং এটি জানার পরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে বাদ, এই ক্যাবিনেটে কিন্তু তাকে রাখেনি, এমনি আরো অনেককে বাদ দিয়েছে, তাই না? যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, অভিযোগ ছিটাফোটা গন্ধ পাওয়া গেছে। তো সুতরাং আপনার সরকার তো সাধ্যমতো চেষ্টা করছে আপনার এইভাবে দুর্নীতি থেকে দেশকে। ধন্যবাদ জানাচ্ছি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। গোলাম মাওলা রনি, এই বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই যে সরকার সাধ্যমতো চেষ্টা করছে দুর্নীতিবাজদের সরিয়ে দিতে, সাধুবাদ কি জানাবেন? না, সাধুবাদ কিভাবে জানাবো, এর কারণ হলো কেমন যেন একটা জগা খিচুড়ির মতো। মানে ফিরোজ ভাই যে তথ্য দিলেন, আমিও প্রথম আলোতে আজকে পড়েছি যে 4 জন লোক খুব অল্প কয়েকদিনের মধ্যে 24,000 কোটি টাকা মেরে দিল, এবং প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী তাদেরকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিলেন যে তোমরা এই লোকগুলো পাঠাও, প্রতিজনে খরচ পড়বে 78,000 টাকা করে। সস্তায় পাঠালো 78,000 টাকা। বাংলাদেশকে বিশ্বাস করলো, প্রধানমন্ত্রীকে বিশ্বাস করলো, এবং মালয়েশিয়ান সরকার অ্যাজ এ ফ্রেন্ডশিপ বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করার জন্য একটা সুযোগ দিল, এবং সেই সুযোগ 4 জন লোক গ্রহণ করে তাদের কাছ থেকে 5 লাখ টাকা করে নিল। মানে 5 লাখ টাকা করে যদি নিয়ে থাকে তাহলে অলমোস্ট 22,000, মানে 4,22,000 টাকা বেশি করে নিয়ে 24,000 কোটি টাকা মেরে দিল। 5,44,000। আচ্ছা, মেরে দিল। মেরে দিয়ে এখন সেটা এই যে ওখানে যে একটা সন্ত্রাস হলো, শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হলো, অনিয়ম হলো, অমানবিক কর্মকাণ্ড ঘটলো, এবং বহু শ্রমিক সেখানে গিয়ে পথে ঘাটে কান্নাকাটি করছে। এটা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং এই একটা গ্রুপ অফ গ্যাং, একটা চোরের গ্রুপ, ক্লিপ্টোক্লেসি, যেটাতে জেনারেল আজিজকে দেওয়া হয়েছে। তো ক্লিপ্টোক্লেসি মানে অনেকগুলো চোর একত্র হয়ে যে সিন্ডিকেশনের মাধ্যমে চুরি করে জনগণের টাকা। তো সেই দিক থেকে যদি এই 4 জনের কুকর্ম 24,000 হয়, তাহলে তো আমার কাছে মনে হয় বেনজির সাহেব ফেরেশতা এই কারণে 4টি অ্যাপার্টমেন্টের দাম, যারা তার বিপক্ষের লোক বলছে 15 কোটি টাকা। আসলে গুলশান বনানী ধরেন 15 কোটি না হোক 10 কোটি টাকার প্রপার্টি, 4টা অ্যাপার্টমেন্ট করে সে একটা বানিয়েছে 10 কোটি টাকার একটা, এই দেশে কোর্সিকে 10টা কোটি টাকা। বলা হচ্ছে তার 300 বিঘা জমি, তার যে এলাকাতে জমি 5 থেকে 6 লাখ টাকার বেশি বিঘা না, 2 লাখ টাকা বিঘা। তা 2 লাখ টাকা যদি বিঘা হয়, বা 5 লাখ টাকা যদি আমি বিঘা ধরি, তাহলে 6 থেকে 7 কোটি টাকা তার সমস্ত সম্পত্তির মূল্য। এর মধ্যে সে জাতিসংঘে চাকরি করেছে $20,000 বেতনে প্রতি মাসে, 8ম গ্রেডের চাকরি। তো এখন যদি এই সম্পত্তি হয়, আর এখানে প্রথম আলোতে আজকে যে ঘটনা আসছে তাতে বেনজির সাহেবকে ডেকে এনে নোবেল পুরস্কার দেওয়া উচিত সততার জন্য, যে বাবা তুমি আসলে ইচ্ছা করলে এ তো এদের আব্বা। এই যে বেনজির সাহেব যখন, মানে যে 4 জন লোক আসছে, বেনজির সাহেবের এত ক্ষমতা ছিল, বেনজির সাহেব যদি তাদেরকে ডেকে রুমের মধ্যে আটকে বলতো আমার আব্বা ডাকো, এই 4 জন লোক সবাই তার আব্বা ডাকতো। তো সেই অনুযায়ী বেনজির সাহেবের সন্তান তুল্য লোক যারা, তারা যদি 24,000 কোটি টাকা মেরে দিতে পারে, তাহলে তো বেনজির সাহেবের 2,40,000 কোটি টাকা মেরে দেওয়ার কথা। ধন্যবাদ জানাচ্ছি। সেটা করেন নাই, বিরাট এহসান করেছেন জাতির প্রতি। তাহলে কি আমরা চুনোপুটির পেছনে ছুটে সময় নষ্ট করছি? রাঘব বোয়ালরা এখনো ধরা ছোঁয়ার বাইরে? তা তো অবশ্যই। দেখেন, মানে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি অথবা কিছু কিছু রাজনৈতিক লোক সরকার ছত্রছায়ায় এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করতেছে, সবাই জানে এগুলো, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন হয় নাই, এটা পরবর্তী সময় আসবে। যে যখন ক্ষমতা থাকে তখন কিন্তু সব কিছু বেরোয় না, সব কিছু বেরোবে ক্ষমতা চলে গেলে। আসলে জ্বরে তো মানুষ মরে না, জ্বরের পরে যে কাপড় ওঠে সেই সময় মানুষকে বাঁচানো যায় না। আজকে গোলাম রনি সাহেব বললেন যে বেনজির সাহেব যখন চাকরিতে ছিলেন, ক্ষমতায় ছিলেন, আজকে যারা তার বিচার চাইতেছে
তার সাথে দেখা করতে গেলে সময় লাগতো, কারণ বেনজির সাহেবের পারিবারিক মর্যাদা আমি জানি, তার লেখাপড়ার জানি, তাদের বংশমর্যাদা, লেখাপড়া, প্রভাব প্রতিপত্তি এলাকায় একই জায়গা বাড়ি আমাদের। এবং সে খুব চৌকুশ অফিসার, একদিন তো একটা পুলিশের আইজিপি হতে পারে না, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে থেকে আসতে হয়। একটা সেনাপ্রধান জেনারেল আজিজ, উনি বিডিআরও ছিল, বিজেপিতে বিডিআর প্রধান ছিলেন, এবং উনি আর্মিরও প্রধান হয়েছেন। একটা আর্মির প্রধান হওয়ার কি সোজা কথা? কত পরীক্ষা দিতে হয়, প্রতি পদে পদে প্রতি স্টেপে তাদেরকে পরীক্ষা দিয়ে চলতে হয় এবং তাদেরকে যাচাই বাছাই করা হয়, এরপর সে ওই পদে যেতে পারে নিজের সক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়া। কিন্তু আজকে তাদেরকে নিয়ে আমরা এই সমস্ত বলতেছি, অথচ বাদ দেবা লাগছি ওই চোর চোটাদের যারা এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে ফোকলা করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, আমাদের মাননীয় বিচারপতি শামসুদ্দিন মানিক ভাই বলছেন বাংলাদেশ ব্যাংকগুলো সমস্ত ব্যাংককে দেখাশোনা করবে, অথচ দেখা যাচ্ছে যে এখন ব্যাংকের শিডিউল ব্যাংকগুলোই বাংলাদেশ ব্যাংকের দেখাশোনা করে। বাংলাদেশ ব্যাংকে কিনা চেয়ার হবে, গভর্নর হবে, ডেপুটি গভর্নর হবে, এগুলো ঠিক করে দেবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এবং ওই ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওদের সাথে দেখা সাক্ষাৎ কইরা না কইরা বাংলাদেশ ব্যাংকে যে প্রবেশ করে না প্রত্যেক দিন, ওখানে যে দেখা করে তারপর বাংলাদেশ ব্যাংকে যে চাকরি করে। তো এই হলো দেশের অবস্থা, অর্থাৎ সমস্ত উল্টোর দিকে চলছে, উল্টো রথ ঘুরতেছে। এমন কথা বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও বলে যে মূলধারার রাজনীতিবিদরা রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে, ভালো মানুষ সমাজে কমে যাচ্ছে, এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিবেকবানরা বিবেকহীন হয়ে যাচ্ছে। তাহলে সমাজ, রাষ্ট্র কিংবা রাজনীতির নিয়ন্ত্রক কারা? প্রশ্নটি থাকছে আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, দেশপ্রতীকী রিপোর্টে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ফিরোজ রশিদ, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে সমাজ, রাষ্ট্র, রাজনীতির নিয়ন্ত্রক এখন রাজনীতি নিয়ন্ত্রণ করে আমলারা, আর জীবনে যারা রাজনীতি করে নাই, জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তার বাপ দাদা আওয়ামী লীগ করে নাই, বরং মুসলিম লীগ করছে, স্বাধীনতার বিরোধী শক্তি, তারা এখন প্রধানমন্ত্রীকে ঘিরে রেখে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করতেছে। পরিষ্কার কথা, খালি এখানে না, এই রাজনীতি থেকে জনগণ কি পাবে? তাদেরকে এই জন্য খেসারত দিতে হবে। রন্ধনতে প্রবেশ করেছে। শামসুদ্দিন ভাই এখানে আছেন, আমাদের ইভেন কি আমাদের সুপ্রিম কোর্টের, হাইকোর্টে, অ্যাটর্নি জেনারেল অফিসেও কিন্তু তারা ঢুকে গেছে। কিভাবে এটা ঢুকে? আপনারা একজনকে ধরবেন, ফজলুল কাদের চৌধুরী কি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কোথাও জায়গা দেওয়া যাবে না, তাই? আর তার চেয়ে বড় ক্রিমিনালদের ছেলেপেলেরা ঢুয়ে রয়েছে, আপনাদের পাশে ঘুরতেছে, আপনারা তাদেরকে লইয়ে ঘুরতেছেন। না, ওটা ভালো আছে, আপনার সাথে মিলে গেলে কত অসুবিধা নেই। বঙ্গবন্ধুর অবদান ছিল বঙ্গবন্ধুর উপরে। এটা আমরা তো লক্ষ্য করতেছি, এই যে ক্ষয়িষ্ণু অবস্থা, আজকে সব জায়গা থেকে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে। এই দেশটা অনেক কষ্ট করে আমরা স্বাধীন করছি, একদিনে স্বাধীন হয় নাই, কিন্তু সেই স্বাধীনতাকে, সমস্ত স্বাধীনতার সব ফল ভোগ করতেছে মুসলিম একটা স্বার্থনীতির লোক, যাদের কোনো, যার বাপ দাদার অবদান নাই, তাদের অবদান নাই, তার কিন্তু আওয়ামী লীগের ভোটও দেয় নাই। আওয়ামী লীগের ছাত্রলীগ করছে, ইতিহাস করি নাই। কিসের ভিত্তিতে তাদের এতটা দাপট? এটা হচ্ছে কি, ওই যে আমি একটু আগে বললাম যে এমনভাবে তারা প্রধানমন্ত্রীর লোক হয়ে যান, সকাল বিকাল দুপুর রাত প্রথমদিন নিজে রাজ করতে পারেন না, আল্লাহর ওহী নাজিল হয় এবং ওরা এক একজন এইভাবে কাজ করে ফেলান। এইখানে ভয়টা আমাদের, এদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি আপনাকে অনলাইন বলে গেলাম, বঙ্গবন্ধু যেদিনকে মারা গেছে ওই দিন রাত 12:30টার সময় ওই পাশ থেকে আমি একা আসি নাই, আমার সাথে এখনও যারা জীবিত আছে, অ্যাডভোকেট রেজাউল রহমান আছে, উনি চেনেন, সাইবুদ্দিন সাহেব আছেন আমাদের সুপ্রিম কোর্টে, মেজবা আছে, তো এরা জীবিত আছে একসাথে আমার গাড়িতে। মনিভাইকে বাসায় রেখে একটার সময় আমি চলে আসছি ওখান থেকে, 5:30টার সময় বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। একটা লোককে পাই নাই, কোনো বাসায় আমাদেরকে ঢুকতে দেয় না, সালাম আলাইকুম দেয় নাই। একটা বাড়িতে ঢুকবো, দরজা বন্ধ আমাদের জন্য। এই দেশে জায়গা হয় নাই, এই দেশ ছেড়ে যেতে হয়েছে। তখন লোকের কোনো অভাব ছিল না, অথচ তার আগের দিন বঙ্গবন্ধু বাসায় ঢোকা যায় নাই লক্ষ লক্ষ মানুষ। তো এখন ওনার পাশে যারা আছে,
আমি হলফ করে বলতে পারি আর একজনকে উনি খুঁজে পাবে না যারা এখন এই গণভবন কন্ট্রোল করেন। পরিষ্কার কথা, স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই। ধন্যবাদ জানাচ্ছি যারা ফিরোজ রশিদ। গোলাম বালুর বাস্তবতা যদি তাই হয় তাহলে শুদ্ধি অভিযানটি পরিচালনা কে করবে বা উদ্যোগ কে নেবে? আসলে সমস্যাটা এত প্রকট আকার ধারণ করেছে যে এর পরিণতি ভোগ না করে আসলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। এখন ধরেন পুরো একটা অব্যবস্থাপনা এবং পুরো একটা সিস্টেম লস, সেই লসের কারণে কি হলো, দুটো বাহিনীর প্রধানকে আজ জনসম্মুখে সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং সবচেয়ে বড় অপরাধী হিসেবে তারা আজ এখানে তাদেরকে নিয়ে আসছে। এবং এটা ডক্টর বেনজির বা ডক্টর আজিজ ইজ নট ইন পারসন, তারা ইনস্টিটিউশন, একটা বিরাট বাহিনীকে তারা যাকে বলা হয় রিপ্রেজেন্ট করছে। তো যেটা বললেন যে তাদের দুর্নীতি, তাদের স্বজনপ্রীতি, তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যদি আপনি ধরেন তাহলে দেখা যাচ্ছে যে এখন এই বাংলাদেশের এমন অনেক তহসিল অফিস আছে। একটা ঢাকার তহসিল, অনেক গুরুত্বপূর্ণ তহসিলদার আছে, তারা যে পরিমাণ আর্থিক দুর্নীতি করে সেই দুর্নীতির অভিযোগও কিন্তু এখনো পর্যন্ত আজিজ সাহেবের সমপর্যায় হয়নি। আজিজ সাহেবের বিরুদ্ধে অনেকগুলো হচ্ছে, স্বজনপ্রীতি, তার ভাইদেরকে এটা করেছে ওটাই করেছে। এখন ভাইদেরকে ক্ষমা করেছে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি ইচ্ছে করলে হয় না, একটা প্রসিডিওরের মাধ্যমে যাচ্ছে, সেটাকে নিয়ে দেখা গেল তাকে বলছে। এখন বেনজির সাহেবের মতো আজিজ সাহেবের এত সম্পত্তি আছে, এই কথাগুলো এখনো পর্যন্ত আসেনি, কিন্তু যে জালের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছে, একই জালে কিন্তু আমাদের আবুল হোসেন মরছে এবং প্রধানমন্ত্রী চেষ্টা করলো, তার সবচেয়ে বেশি প্রিয় ছিলেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাহেব, তাকে কিন্তু সেভ করতে পারেন এবং পরবর্তীতে রাজনীতিতে তাকে পুনর্বাসিত করা যায়নি, তাকে বলি দিতে হয়েছে। সিমিলারলি এই যে এখন জার্মানির রাষ্ট্রদূত আছেন মোশাররফ সাহেব, অত্যন্ত ভদ্রলোক মানুষ, একজন সচিব, সেই ভদ্রলোককে জেল খাটতে হয়েছে এই পদ্মা সেতু দুর্নীতির মামলায়। তো যখন কোনো একটা জায়গাতে সিস্টেমটা লস হয়ে যায়, লস হওয়ার পরে এখানে মানে জ্বর হলো অনেকগুলো রোগের একটা প্রাথমিক উপসর্গ। এখন এই যে বেনজির সাহেবের যে নাম আসছে বা আপনার আজিজ সাহেবের যে নাম আসছে, ধরুন আপনার সারা শরীরের জ্বর, এই জ্বরের দুটো ছোট ফোসকা পড়েছে মুখে, কিন্তু আপনি যদি পুরো জ্বর খুঁজতে যান তাহলে উনি অনেক বড়, আপনি ওই যে উনি বললেন যে অলি আল্লাহকে পাবেন, অনেক বড় পীর দরবেশকে পাবেন, অনেক সাদা পাঞ্জাবি পাবেন, টকটকে লাল, মানে এই অসাধারণ অসাধারণ সব আপনি পুতুল নাচের রীতি কথা সেখানে পাবেন। তো সেই জায়গাগুলো মূলত পুরো সিস্টেমটাকে কলাপস করে ফেলেছে, পুরো ব্যাংকিং ব্যবস্থাকে কলাপস করে ফেলেছে, পুরো অর্থনীতিকে কলাপস করে ফেলেছে, প্রধানমন্ত্রীর জীবনটাকে বিপর্যস্ত করে ফেলেছে। আপনি চিন্তা করেন, স্বয়ং প্রধানমন্ত্রী যিনি আমাদের নিরাপত্তা দিবেন, তিনি যদি বলেন আমাকে মারার মানে ষড়যন্ত্র হচ্ছে, তা বুঝেন যে পরিস্থিতিটা কতটা সঙ্গীন। তার দলের প্রধান লোক যদি বারবার বলে, মানে দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের সাহেব বলে যে প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে বুঝেন যে চারিদিক থেকে কি ধরনের কনস্পিরেসি হচ্ছে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা একটা ইউনিয়নে বাস করি, শহরে বাস করি, আমাদের নিরাপত্তার কথা, যেখানে প্রধানমন্ত্রী কিন্তু এও বলেছে যে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। শুধু ষড়যন্ত্র না, এটা তো মানে আরো উনি প্রধানমন্ত্রী পরে বলেছেন বাংলাদেশের অংশ মানে মিয়ানমারের অংশ মিলে একটা আলাদা রাষ্ট্র, এটা নিয়ে আলাদা পতাকা করে আলাদা সংবিধান করে গত 10-12 বছর যাবত তারা গেরিলা যুদ্ধ করছে সেখানে, এবং দেশের বাইরে তাদের সরকারও গঠন করা হয়ে গেছে। দে হ্যাভ দেয়ার ওন মিলিটারি অ্যান্ড এভরিথিং। তো এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী এতদিন পরে বললেন। যদি রাজনৈতিকভাবে একটা মানে আমাদের ঐক্যমত্য থাকতো, ডেমোক্রেসি থাকতো, ট্রান্সপারেন্সি থাকতো, এবং এই ধরনের বড় বড় দুর্নীতিবাদ যারা আছে, যারা 5 স্টার হোটেলে বসে সিদ্ধান্ত নেয় যে কাকে কত টাকা ঋণ দিতে হবে, তারপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে এনে নির্দেশ দিয়ে দেয় যে আপনি এরকম একটা ফাইল যাবে, অ্যাপ্রুভ করে দিন। আর উনি যেহেতু এই ট্রেড অ্যান্ড কমার্সে জড়িত, উনি বলেছেন, আমরাও পেপার পত্রিকায় দেখেছি। তো এই যদি দেশের প্রধান অর্থনৈতিক খাত হয়, এখন কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের কিন্তু কার্যত কোনো শত্রু নেই, জাতীয় পার্টি ভ্যানিশ, জিএম কাদের এক পকেটে, অন্য পকেটে রওশন এরশাদ সাহেব, আর আমাদের ফিরোজ ভাইরা আমরা যারা আছি, আমরা এখন টকশো করি, এই পর্যন্ত আমরা আছি। আর বিএনপি যারা লোকজন আছে তারা কালা চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওবায়দুল কাদের তাদের সমালোচনা করে, আমরা তাদের সমালোচনা করি, এর মধ্যে মোটামুটি ফখরুল ইসলাম আলমগীর আবার বললেন যে সরকারের সময় শেষ হয়ে গেছে। কিসের ভিত্তিতে? আমার এটা বলা ছাড়া আমরা কি করার আছে বলেন, এটা হলো অবস্থা। এগুলো বলা ছাড়া কি করার আছে? দ্যাট উই আর ডুইং, আমরা এই কাজগুলো করছি। কিন্তু যেটা বলার চেষ্টা করলাম যে বিএনপি, জাতীয় পার্টি, জামাত এখন
আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা না। বেনজির সাহেব, আজিজ সাহেব রিটায়ার্ড পারসন, কোনো সমস্যা নেই। যে এখন শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব উনি এখন রিটায়ার্ড, এখন ওনাকে যে কোনো লোক একটা লোক কথা বলতে পারে। কিন্তু বাপের বেটা হতেন সেই দিন যেদিন উনি বেঞ্চে বসে বড় বড় আইজিরে দাঁড়া করে রাখতেন, তখন যদি কেউ গিয়ে তার সামনে দাঁড়ায় বলতো যে বেটা করিসটা কি, তখন বলতো না বাপের বেটা। এখন বেনজির সাহেবের সাথে বীরত্ব দেখানো আমি মনে করি না বীরত্বটা। এখন মূল ব্যাপারটা হলো সব সমস্যাগুলো চাপা অবস্থায় থেকেছে, সেই সব সমস্যার মাদার সমস্যা হলো এখন দেখা দিয়েছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইন অল রেসপেক্ট। আরেকটা ব্যাপার আছে, এই যে দুইজন বাহিনীর প্রধানকে নিয়ে আজকে যা আমরা করতেছি, এতে কিন্তু গোটা বাহিনীগুলো কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে। তারা এটা সরকারের জন্য একটা বড় অ্যালার্মিং ব্যাপার। কিন্তু সরকার কিন্তু ভবিষ্যতে অনেকটাই কিন্তু তাদের কোনো কাজে পাবে না বলে আমি দুঃখিত, আমি এই কাজে করতে পারবো না। আজিজ সাহেব, বেনজির সাহেব যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে সরকারের জন্য কাজগুলো করছে, ভবিষ্যতে তারা একজন কনস্টেবলকে দিয়ে এই কাজগুলো করতে পারবে না। তো এই ডেঞ্জারাসগুলো, এগুলো জ্বরের আলামত। কিন্তু মূল যে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমগুলো রয়েছে, সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো যারা সৃষ্টি করেছে স্টিল তারা কিন্তু শেয়ার মার্কেটটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তারাই কিন্তু আজিজ সাহেব, বেনজির সাহেবের ব্যাপারে এখন সিদ্ধান্তদাতা হয়ে গেছে। তো পুরো জিনিসটা একটা উল্টো চক্রে, উল্টো রথে ঘুরছে। ফলে আপনি রাতারাতি এখানে কোনো অপারেশন চালাতে পারবেন না, রোগী একেবারে আইসিইউতে চলে গেছে। হয়েছে কি যে আমরা গুলিস্তানে যখন সিনেমা দেখতাম, তা দাঁড়িয়ে রয়েছে, আমরা তো জগন্নাথ কলেজ থেকে অনেকে আসতাম, পাকিস্তান বলে কথা বলি, তো দৌড়ে যাচ্ছে চোর গেল, চোর গেল, যে চোর সেই বলছে চোর গেল, আমরা তাকাই থেকে যাচ্ছি কত দূর গেল, কে গেল, তার একজন দৌড়েছে কি ভাই আমার টাকা নিয়ে চলে গেছে, দৌড়ে যে আপনার সামনে গেল। তো এখন যারা বলছে ওদের ধরো ধরো, তাদের চৌধুরী মানিক, তাদের ধরবে কে, যে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন কাজী ফিরোজ রশিদ রেখেছেন, এর উত্তর কি আপনার কাছে আছে? সাহসী মানুষ অবশ্যই আছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি বিরোধী দল অপরিহার্য, এবং আমাদের এখন যে বিরোধী দল রয়েছে, আমি সব সদস্যের কথা বলছি না, কিন্তু যিনি সেই বিরোধী দলের নেতা, ফিরোজ রশিদ সাহেবের দলেরই মানুষ, উনিও জাতীয় পার্টির, তার ইতিহাসটা আমরা যদি ঘাঁটি তাহলে দেখব যে ওনার বয়স ৭১ সালে 18-র উপরে ছিল। ওনার বাড়ি জিএম কাদের সাহেবের, 24 বছর, মানে বুড়া আছে কিন্তু বয়স আছে। তো দেখেন, এবং তার বাড়ি থেকে সীমানা ছিল আধা ঘন্টার পথ। উনি কিন্তু মুক্তিযুদ্ধে জানুনি, এবং কি করেছেন সেটা নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো উনি, সুতরাং যে নাকি 24 বছর বয়সে মুক্তিযুদ্ধে যাননি বা অন্য কোনোভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেননি, তার দেশপ্রেম তো নিশ্চিতভাবে আপনার প্রশ্নবিদ্ধ। সুতরাং তার থেকে, উনি যখন বিরোধী দলের নেতা, তার থেকে আমরা কি আশা করতে পারি? ফিরোজ রশিদ সাহেব অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন। আজ তারাই আওয়ামী লীগকে কি বলে নিয়ন্ত্রিত করছে, যারা সবসময় আওয়ামী বিরোধী ছিল। এমনকি ফ্রিডম পার্টির লোকও কিন্তু এখন আছে। ফিরোজ ভাই একটি কথা বললেন যে অ্যাটর্নি জেনারেল অফিসেও ঢুকে পড়েছে। উনি বিষয়টি পরিষ্কার করেননি, কেন করেননি আমি জানি না, কারণ বিষয়টি ওনারই ভালো জানা। একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে, যে কিনা যখন শেখ হাসিনা বিরোধী দলের নেতা হাইকোর্টে গিয়েছিলেন এবং শেখ হাসিনার প্রয়োজন পড়েছিল ওয়াশরুমে যাওয়ার, তখন ওয়াশরুমটা তালা মেরে সেই লোক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিল, সেই লোক তখন পালিয়েছে যাতে শেখ হাসিনা সেই ওয়াশরুম ব্যবহার করতে না পারে। এবং ফিরোজ ভাই জানেন আরো ভালো করে, তার পিতা ছিল সেই গোপালগঞ্জের যে রয়েছে কি বলে রাজাকারদের তালিকা রয়েছে, সেই তালিকায় 12 নম্বর, তাই না? 6 নম্বর রাজাকার ছিল তার পিতা। সে আজ বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হয়ে যাচ্ছিল প্রায়। তাহলে যেমনটি ফিরোজ রশিদ বলছিল যে রাজনীতি ঘিরে রয়েছে দুর্নীতিবাজরা, অপরাধীরা, অন্যদিকে গোলাম মাওলা রনি বলছিল যে অর্থনীতি যারা ধ্বংস করেছে তারা এখনো ধারাছোঁয়ার বাইরে। আমরা তো দেখতেই পাচ্ছি, যারা আপনার অর্থনীতিকে
ধ্বংস হয়ে যাচ্ছে, এটা অবশ্য আমি বলবো না, আমি সেই কথা মানতে রাজি নই। তবে অর্থনীতি দুর্বল অবস্থায় আছে, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু আমি মনে করি আবার আমরা সেই অবস্থা থেকে ত্রাণ পাবো, উঠতে পারবো, আমি এটাতে বিশ্বাস করি। কিন্তু এটা তো মানতেই হবে যে যারা এই জন্য দায়ী তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই শুধু নয়, তারা নেতৃত্বেই আছে। তারা কিন্তু আপনার এই বেনজির, আজিজ ইত্যাদির বিরুদ্ধে কথাবার্তা বলছে। এটি তো কি বলে, মানে সেই ফিরোজ ভাইয়ের কথায় যে চোর গেল, চোর কোথায় গেল, যারা যে চুরি করেছে সেই বলছে যে চোর পালালো। এখানে আরেকটি কথা, সেই চোরকে ধরবে কে? সেই চোরকে ধরবে কে? এখানে আরেকটি কথা যে আপনার ওই আজিজ সাহেবের ব্যাপারে গোলাম মাওলা রানী অত্যন্ত সত্য কথা বলেছে। তার বিরুদ্ধে কিন্তু তাকে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন স্যাংশন দিল এই কথাটা কিন্তু পরিষ্কার করা উচিত ছিল। বেনজির সাহেবের বিরুদ্ধে যেমন আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, আজিজ সাহেবের বিরুদ্ধে কিন্তু ওই ধরনের কোনো অভিযোগ আগেও ছিল না, এখনো নেই, এবং যুক্তরাষ্ট্র কিন্তু বলেনি। আমরা যেটা জানি যে তার ভাই যখন সাজাপ্রাপ্ত হলো, এরপরে মহামান্য রাষ্ট্রপতি তার ভাইকে সংবিধানের ক্ষমতা বলে তাকে করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। তো এইখানে এই ঘটনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাষ্ট্রপতির ক্ষমা প্রথম করেছিল কিন্তু জিয়াউর রহমান, খনি জিয়াউর রহমান। সে ওই প্রধান শফিউল আলম প্রধান খুনের আসামি সাইফুল, কি নাম, যাদের মারছিল না, যে আসামিটা শফিউল আলম প্রধানকে এই খুনি জিয়াউর রহমান প্রথম মাফ করেছিল। পরবর্তীকালে খালেদা জিয়া ঝন্টু নামে আরেকজন খুনিকে মাফ করে দিয়েছিল। আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি দেশের প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।